দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। দর্শক জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করি, সেই বিষয়ের ভবিষ্যৎ পরম্পরা ইতিবাচক বা নেতিবাচক কোন দিকে প্রভাবিত হতে পারে, কোন দিকে বইতে পারে, সেই বিষয়টির বিশ্লেষণ করেন আমাদের স্টুডিওতে উপস্থিত আমাদের অতিথিরা। আজকের আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রের আলোচনার বিষয় ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত, বাণিজ্যে কি প্রভাব, এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সাথে যুক্ত আছেন দুইজন অতিথি এবং জুমে যুক্ত আছেন আরও একজন অতিথি। আমরা সবার সাথে পরিচয় হয়ে নেব। আমার পাশেই রয়েছেন মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক ডক্টর কামরুজ্জামান কায়সার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের জনতন্ত্র গণতন্ত্রের আলোচনায়। তার পাশেই রয়েছেন প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের জনতন্ত্র গণতন্ত্রের আলোচনায়। আমাদের সাথে অনলাইন প্ল্যাটফর্ম জুমে যুক্ত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। স্যার, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের জনতন্ত্র গণতন্ত্রের আলোচনায়। ধন্যবাদ। দর্শক, ট্রান্সশিপমেন্ট সুবিধাটি খুব সহজভাবে যদি বুঝিয়ে বলা যায় তাহলে একাধিক স্থল বেষ্টিত রাষ্ট্রের মধ্যে পণ্য সুবিধা পৌঁছে দেওয়ার জন্য অন্য আরেকটি রাষ্ট্রের স্থল যে ব্যাপারটি রয়েছে, সড়ক পথ এছাড়াও বিমান পথ, এগুলো ব্যবহার করার একটি বিষয় রয়েছে। খুব সহজভাবে বলতে গেলে এটি আসলে ট্রান্সশিপমেন্ট হিসেবে বলা হয়ে থাকে। এই ট্রান্সশিপমেন্ট সুবিধাটি বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর সাধারণ শুল্ক ও বাণিজ্য চুক্তি অনুযায়ী স্থল বেষ্টিত দেশগুলোতে পণ্যের অবাধ ট্রানজিট সুবিধা নিশ্চিত করতে বাধ্য সংস্থাটির সব সদস্য রাষ্ট্র। মঙ্গলবার বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত। বুধবার দুই দেশের গণমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়, যার প্রেক্ষিতে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র দপ্তর ব্যাখ্যা দিয়েছে আর বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় একের পর এক বৈঠক করছে। এমন পরিস্থিতিকে সামনে রেখে শুরু করছে আজকের আলোচনা। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলো ভারত, বাণিজ্যে কি প্রভাব, এই প্রশ্নকে সামনে রেখে আমি শুরুতে যেতে চাই মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক ডক্টর কামরুজ্জামান কায়সার। আপনার মাধ্যমে ভারতের পররাষ্ট্র দপ্তর বলছে ট্রান্সশিপমেন্ট সুবিধার কারণে 2020 পরবর্তীকালে 5 বছরে দেশটি নিজেদের বিমানবন্দরে উল্লেখযোগ্য জট দেখা দিয়েছে, সে কারণে তারা এর সিদ্ধান্ত নিয়েছে। আপনি কি মনে করেন, কতখানি যৌক্তিক তাদের এই দাবি? ধন্যবাদ আপনাকে সমসাময়িক বিষয়টি তুলে আনার জন্য। আপনারা জানেন যে এই ট্রান্সশিপমেন্ট ইস্যুটা আসলে 2020 সালের জুন মাসে প্রবর্তন করা হয়েছিল ভারতের পক্ষ থেকে, যখন আমাদের করোনাকালীন সময় ছিল। তো করোনাকালীন সময়ে আমাদের সাপ্লাই চেনে একটু অসুবিধা হয়েছিল, আমাদের পণ্যের সরাসরি বিভিন্ন জায়গায় কী বলে সরবরাহের ক্ষেত্রে আমাদের কিছু বিধিনিষেধ ছিল। তারই প্রেক্ষিতে আমরা ভারতের কাছে যে আমাদের আবেদনটা আগে থেকেই ছিল, সেটার প্রেক্ষিতে তারা 5টা বন্দর ব্যবহারের একটা অনুমতি দিয়েছিল। সেখানে কলকাতার বন্দর এবং আরও কয়েকটা বন্দর সহ দিল্লি বিমানবন্দরও সেটা অন্তর্ভুক্ত ছিল। তো আমাদের রপ্তানি বাণিজ্যে যে খুব বেশি প্রভাব পড়বে তা কিন্তু নয়, কারণ আমাদের এটা জরুরি প্রয়োজন ছাড়া আমরা কিন্তু ট্রান্সশিপমেন্টের সুবিধাটা নেই না। এটা হয়তো একটা বিকল্প পথ ছিল, এই বিকল্পটা হয়তো এখন সংকুচিত হয়ে গেল। এখানে আমাদের রপ্তানি বাণিজ্যের যে সক্ষমতা, সেটার পথ কিছুটা হলেও সংকুচিত হবে বলে আমি মনে করি, কিন্তু আমাদের যে অ্যাজ ইউজুয়াল যে এক্সপোর্ট, এটা কিন্তু যথারীতি বহাল থাকবে। আর আরেকটা বিষয় যেটা হলো যে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক, আপনাকে একটু তথ্য দিয়ে, আপনি যেহেতু বাণিজ্য প্রভাবের কথা বলছেন, আমার কাছে যে তথ্য রয়েছে 2024 সালের 1 জানুয়ারি থেকে 2025 সালের 31 মার্চ পর্যন্ত ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধার মাধ্যমে বাংলাদেশের এখন পর্যন্ত যে লেনদেন হয়েছে তার পরিমাণ বাংলাদেশি টাকায় 5,640 কোটি টাকা এবং ডলারের হিসাবে $462 মিলিয়ন। কিন্তু আপনারা কেন বলছেন যে আসলে প্রভাব পড়বে না? এটার ব্যাখ্যাটা আসলে কি? এটার ব্যাখ্যাটা হলো যে আমরা তো আমাদের যে সমুদ্র বন্দর দিয়ে আমরা যে এক্সপোর্টটা করি, আমরা আমাদের এক্সপোর্টটা তো আমাদের যে পোর্টগুলো, এগুলোকে কেন্দ্র করি কিন্তু আমরা অর্ডার নিচ্ছি, আমরা এক্সপোর্ট করছি, ব্যবসা বাণিজ্য চালিয়ে আসছি। আমরা দ্বিতীয় আরেকজনের হেল্প নিয়ে আমাকে ব্যবসাতে থাকতে হবে, টিকে থাকতে হবে, এমনটা কিন্তু নয়। তবে এটা একটা বিকল্প পথ ছিল, যেটা আমি বললাম যে যদি কোনো ন্যাচারাল ক্যালামিটিস হয়, প্রাকৃতিক দুর্যোগ, তারপর আপনার আপৎকালীন যদি কোনো অসুবিধা হয়, বন্যা হতে পারে, ঝড় তুফান হতে পারে, বিভিন্ন ধরনের আপনার এই ন্যাচারাল ক্যালামিটিজের সময় কিন্তু তখন বিকল্প পথ অনেকেই খুঁজে। এটা আমাদের একটা বিকল্প ছিল, এই বিকল্প পথটা তারা রুদ্ধ করে দিয়েছে। এটাতে হয়তো আমাদের এক্সপানশন, যেটা আমাদের এক্সপোর্ট এক্সপানশনের
একটা পথ হয়তো কিছুটা হলেও সাময়িকভাবে আমরা এটা মনে করি কিছুটা সংকুচিত হবে, এর চেয়ে বেশি কিছু নয়। এটা এমনটা নয় যে আমরা যে এক্সপোর্ট করি, আমরা $40 বিলিয়ন যে এক্সপোর্টটা, এই এক্সপোর্টের মধ্যে আমাদের $5 বিলিয়ন চলে যাবে, আমরা পারবো না, এমনটা কিছু নয়। কিন্তু আমাদের আপনি ধরে নিতে পারেন যে আমাদের অ্যাজ ইউজুয়াল যে রপ্তানি সেটা বহাল থাকবে, সেটা ঠিকই আছে, কিন্তু আমাদের বিকল্প একটা পথ হয়তো সাময়িকভাবে আমরা হাতছাড়া হলো আর কি। আমাদের আরেকটি বড় ব্যাপার হলো যে প্রতিবেশী দুই দেশের সম্পর্ককে বহুমাত্রিক করার যে প্রচেষ্টা গত কয়েক দশক ধরে চলছিল, এই ধরনের একটা বাণিজ্য বাধা, এই জায়গাটিতে আসবো, কিন্তু এই ধরনের একটা বাণিজ্য বাধা সেই উদ্যোগকে একটু বাণিজ্যিক দিকগুলো নিয়ে একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনাদের একজন ব্যবসায়ী নেতার সাথে নিউজ 24 কথা বলেছে, তিনি একটি টাকার অঙ্কে একটি হিসাব দিয়েছেন এবং সক্ষমতার একটি ব্যাপার বলেছেন। তিনি বলেছেন যে কলকাতা বিমানবন্দরের কার্গো হ্যান্ডেলিং ক্যাপাসিটি বাংলাদেশের বিমানবন্দরের চেয়ে অনেক বেশি, একটি তথ্য। দ্বিতীয় তথ্যটি হচ্ছে যে ঢাকার চেয়ে কম খরচে কার্গো ভাড়া নেওয়ার সুযোগ পাওয়া যায় ভারতে। টাকার হিসেবে তিনি যেটি বলছেন, পশ্চিমা বিশ্বে প্রতি কেজি পণ্য পাঠানোর খরচ কলকাতা বিমানবন্দর দিয়ে $2 থেকে $2.5, বাংলাদেশে সেটি $5 থেকে $6। তবুও আসলে আপনি বলতে চাচ্ছেন যে কোনো ধরনের প্রভাব সেভাবে পড়বে না? না, আমরা তো যেটা আমি আগেই বললাম যে আমি ইন্ডিয়ার উপরে তো এক্সপোর্ট করব, যে এক্সপোর্ট করার যে সম্পূর্ণ যে তাদের উপর যে নির্ভরশীলতা, এটা করে তো আমরা মানে বাইরের সাথে ডিল করছি না। আর এই যে আপনি ট্রান্সশিপমেন্টের কথাটা বললেন, এটা কবে নাগাদ শুরু হয়েছে? 5 বছর আগে। তার আগে কি আমরা এক্সপোর্ট করি নাই? বাংলাদেশ কি বহির্বিশ্বে বাণিজ্য করে নাই? তার মানে আপনি যে পরিসংখ্যানটা আপনি দিয়েছেন, আমি একটা পাল্টা পরিসংখ্যান আপনাকে দিচ্ছি, একটি স্থাপন করার আমি বিনয়ের সাথে একটু বলতে চাই। আপনি কলকাতা বন্দরের যে হিসাবটা দিয়েছেন, আমার কাছে আরেকটা হিসাব আছে, সেটা হলো আপনার দিল্লি বিমানবন্দর দিয়ে আপনার 2023 সালের যে রিপোর্ট আমার কাছে আছে, এক অর্থ বছরে মাত্র 5 টন পণ্য আপনার বিদেশে রপ্তানি হয়েছে। তাহলে এটা কি খুব বেশি সিগনিফিকেন্ট কোনো অ্যামাউন্ট? হ্যাঁ, কলকাতা বন্দরে আপনি যেটা আর্থিক বিষয়টা তুলে ধরেছেন, এটার সাথে আমি একমত যে কলকাতা বন্দরে তাদের কার্গো এবং তাদের যে ওখানে টার্মিনাল হ্যান্ডলিং যে ফ্যাসিলিটিসটা, সেটা আমাদের চেয়ে চট্টগ্রাম থেকে অনেক বেশি এবং খরচটাও কম, এটা আপনি বলতে পারেন। কিন্তু তারা তো মানে আমাদেরকে এই বলে যে সবসময় আমাদের সব প্রোডাক্ট তাদের এই কলকাতা দিয়ে চলে যাবে, সেই সুবিধা তো দিবে না। তাদেরও তো এক্সপোর্ট হয়, এখন তাদেরও তো একটা বাণিজ্যের একটা মানে জ্যাটলক হয়ে যেতে পারে। তাদের প্রোডাক্ট এক্সপোর্ট না করে তো আমার প্রোডাক্ট এক্সপোর্ট করবে না। যে আমি আপনার কাছে জেটলক যে উল্লেখযোগ্য জট যেটি বলা হচ্ছে তাদের পক্ষ থেকে, সেই প্রসঙ্গে ফিরবো। আমি একটু প্রধান উপদেষ্টা জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ আপনার কাছে যেতে চাই। আপনি আপনার সমালোচকের কথা শুনলেন, বেশ কিছু তথ্য আপনি ইতিমধ্যে জেনে গেছেন। সদস্য রাষ্ট্রগুলোর জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার যে আন্তর্জাতিক নীতি, ভারত যে সিদ্ধান্তটি নিল, কতখানি সাংঘর্ষিক হিসেবে আপনারা বিবেচনা করছেন? ধন্যবাদ আপনাকে। আমার সমালোচককেও স্যার যুক্ত আছেন, ওনাকেও শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে যে আপনি দেখুন, উনি যেটা বলছিলেন যে আমাদের এই ট্রান্সশিপমেন্ট বাতিলের যে সিদ্ধান্ত, যে ইমিডিয়েটলি আমরা সিদ্ধান্তের বিষয়ে জানার পরে কিন্তু ব্যাপক আলোচনা, আপনি যেটা বলছেন যে ভারতের গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যম, ইমিডিয়েট যে রিয়েকশন হয়েছে, পরবর্তীতে কিন্তু ভারতের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী একটা ব্যাখ্যা দিয়েছে। সেখানে তারা বলছে যে নেপাল এবং ভুটানের সঙ্গে যে আমাদের বাণিজ্যিক সংযোগ এই ট্রান্সশিপমেন্ট ব্যবহার করে, সেটাতে এটার কোনো প্রভাব পড়বে না। তাহলে মেনলি যে জায়গাটা তার এয়ারপোর্ট ব্যবহার করে যেটা আপনার কন্টেইনার হ্যান্ডেলিং বা তাদের এই সুবিধাটা নেওয়া, যেটা আমাদের একটা, আমি বলবো যে এটা আমাদের একটা ব্যাকআপ, এটা আমাদের এটার উপরে নির্ভর করে আমাদের বাণিজ্য নয়। কিন্তু আমি আরেকটু সম্পূরক একটি তথ্য আপনাকে জানাই। আজ বুধবারই ঘটনাটি ঘটেছে, বেনাপোল বন্দর দিয়ে 4টি মালবাহী ট্রাক ফেরত পাঠিয়ে দিয়েছে ভারত মঙ্গলবারের এই ইয়ের পরে। এখন পর্যন্ত এই 4টি ট্রাক ফেরত আসার কারণ স্পষ্ট নয়। হয়তো আমার ধারণা হয়তো তাদের যে কেন্দ্রের যে সিদ্ধান্ত, আনুষ্ঠানিক সিদ্ধান্তের পুরোপুরি অংশ তার যেই পোর্ট অথরিটি তাদের কাছে হয়তো পৌঁছায় নাই। যদি পৌঁছায়, যেহেতু তারা বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়, সেক্ষেত্রে এটা হওয়ার কথা না। সুতরাং এটা একটা সলিউশনযোগ্য ব্যাপার। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, ধরুন এরকম একটা সিদ্ধান্তে আমাদের বাণিজ্যের উপরে তো কিছুটা প্রভাব পড়বেই, আদারওয়াইজ যদি আমাদের এটা উপকারে না লাগতো আমরা তো এটা ব্যবহার করতাম না। ব্যাকআপ হোক আমাদের এটা, বা আমাদের বিপদ আপদের সময় আমাদের এখানে যখন ওভারলোডেড হয়ে যায় তখন সে সময় সেটা ব্যবহার করা, নানান কারণে যেহেতু ব্যবহার করছিল, সুতরাং এটার একটা প্রভাব পড়বেই। এখন আপনাকে এই প্রভাবটাকে একটু ইতিবাচকভাবে নিতে হবে। আমি তো ভারতের উপরে নির্ভর করে আমার ব্যবসা বাণিজ্য সম্প্রসারের বিষয়ে ভাববো না। সুতরাং আমাদেরকে এখন বিকল্প হিসেবে বাংলাদেশে আমাদের সক্ষমতা বাড়াতে হবে। তাহলে দুটো রাস্তা আমাদের সামনে আছে। একটা হচ্ছে আমাদের সক্ষমতা বাড়ানো, সক্ষমতা বাড়িয়ে আমরা যেই জায়গাটুকু তাদের যে যতটুকু পণ্য সরবরাহের জন্য আমরা তাদের ট্রান্সশিপমেন্টে ব্যবহার করতাম, সেই ব্যবহারের প্রয়োজনীয়তা আমাদের নিজস্ব ক্যাপাসিটির মধ্য দিয়ে লাঘব করা। আরেকটা হচ্ছে এইটা বাণিজ্যিক
বলেন বা কূটনৈতিক বলেন এক ধরনের তৎপরতার মধ্যে দিয়ে যেতে হবে, সেই তৎপরতা চালু রাখা। আমাদের সরকারের দিক থেকে কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে যে এইটার হ্যান্ডেল করার ক্ষেত্রে আমাদের ক্যাপাসিটি বাড়ানোর জন্য যে ধরনের কাজ করা দরকার, সরকার একই সঙ্গে সেই ক্যাপাসিটি বিল্ড আপের কাজ শুরু করছে। আমাদের 3rd টার্মিনাল যদি ফাংশনাল হয়ে যায় তাহলে আমাদের আসলে এই সমস্যাটা একেবারেই সমাধান হয়ে যাবে। আরেকটা হচ্ছে যে তাদের সঙ্গে যেই কূটনৈতিক আলোচনা করা দরকার সেটা নিয়ে সেই আলোচনাটাও চালু থাকবে। এখন আপনি যেটা বলছেন যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যেই পলিসি বা এই ধরনের বিষয় থাকে, সেটা নিশ্চয়ই ভারত বা বাংলাদেশ বা বিশ্ব বাণিজ্যতে যারা সম্পৃক্ত দেশগুলি আছে তারা কেউই ভায়োলেট করবে না। এখন আমার কাছে স্পেসিফিক আসলে এই জিনিস নেই যে আমি আপনাকে বলবো যে কতটুকু সাংঘর্ষিক হবে কি হবে না, তবে আমি এতটুকু বলতে পারি সম্ভবত যে নেপাল ভুটানের যেই পরিবহনের বিষয়ে সুবিধাটা আমরা পাচ্ছি বা এটা এখনো চালু আছে ভারত বলছে, এটা হয়তো এই পলিসি মেনেই হচ্ছে। আবার এই ঘটনার পর কিন্তু যারা বিশ্লেষণ নানানভাবে করছেন আমাদের ইকোনমিতে বা আমাদের কূটনীতিতে, তারা কিন্তু এই কথাও বলছেন যে বাংলাদেশেও কিন্তু তাদের অনেক সুযোগ সুবিধা রয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদেরকে যেটা চিন্তা করতে হবে আসলে ভারতের এবং বাংলাদেশের যেই বর্তমান সম্পর্ক, এই সম্পর্কের জায়গাটা কিন্তু আপনি 5 আগস্ট পরবর্তী ভারত বাংলাদেশ সম্পর্ক একরকম, 5 আগস্ট পূর্ববর্তী ভারত বাংলাদেশ সম্পর্ক একরকম। 5 আগস্ট পূর্ববর্তী ভারত বাংলাদেশ সম্পর্ক যদি আমরা বলি, সেটা হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের একটি সম্পর্ক ছিল। এটাকে আমি বলি যে ভারতের দীর্ঘদিনের কূটনৈতিক একটা ব্যর্থতা ছিল, যে ভারত যাদেরকে কূটনীতিতে এখানে অ্যাসাইন করেছেন এই মানুষেরা যে কোনো কারণেই হোক বাংলাদেশ রাষ্ট্রের মানুষের সঙ্গে ভারতের মানুষদের সম্পর্ক তৈরি না করে একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। হঠাৎ করে যখন জনতার বিক্ষোভের মুখে মানুষ যখন একটি রাজনৈতিক দলকে তার সরকারকে প্রত্যাখ্যান করলো, তারা যখন পালিয়ে গেল, তখন আমাদের সম্পর্কে নানান ধরনের টানাপোড়েন দেখা গেছে। তো সেই কারণেই নানান ধরনের যে সমস্ত প্রতিক্রিয়া আমরা 5 আগস্টের পর থেকে দেখি, এর কিছু কূটনৈতিক কিছু রাজনৈতিক, এটার আবার প্রভাব কিছু বাণিজ্যেও আসে, সেগুলির একটা প্রেক্ষাপট তৈরি হয়। এখন 5 আগস্ট পরবর্তী সময়ে এসে আপনি যদি খেয়াল করেন, বাংলাদেশের পক্ষ থেকে একটা জিনিস পরিষ্কার করে বারবার বলা হচ্ছে, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে, আমাদের সম্পর্ক হতেই হবে। ভারত আমাদের এমন এক প্রতিবেশী, আপনি যদি ভারতের পুরো মানচিত্র আঁকার চেষ্টা করেন তাহলে বাংলাদেশের মানচিত্র না এঁকে ভারতের মানচিত্র আঁকা সম্ভব নয়। শুধু বাংলাদেশের এরকম ঘর আছে যার একটা অংশ, তার বাড়ির একটা অংশ ভারতে, একটা অংশ বাংলাদেশে। পৃথিবীতে এরকম দেশ খুব কমই আছে হয়তো। সুতরাং বাংলাদেশ ভারতের সম্পর্ক থাকবে, কিন্তু বাংলাদেশের মানুষের যে স্পিরিট, আমাদের যে ন্যায্যতা, আমাদের একটা সম্পর্ক তো মর্যাদার ভিত্তিতে এবং সমতার ভিত্তিতে, এর বাহিরে বাংলাদেশ ভারত নয়, শুধু আমেরিকা বলেন, ইউরোপ বলেন, কোনো দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক থাকতে পারে না। সম্পর্কের এই জায়গাটুকুতে আমরা আমাদের দেশের স্বার্থ, তাদের স্বার্থ সবকিছু যেন একটা ইকুয়াল জায়গায় যেন আসে, আমাদের সম্পর্কগুলি যেন এরকম না হয়ে যায় শুধু পাওয়ার সম্পর্ক, দেয়ার কোনো সম্পর্ক নেই। এই জায়গায় সরকার কাজ করছে, আশা করি এটার একটা ইতিবাচক। আমরা আবার আপনার কাছে আসবো। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ যুক্ত আছেন আমাদের সাথে জুমে। স্যার, আপনি একজন ব্যবসায়ীর কথা শুনলেন, প্রধান উপদেষ্টার প্রেস উইং এর কথা শুনলেন, আপনাকে আমরা একটু ভিন্ন জায়গায় নিয়ে যেতে চাই স্যার। সম্প্রতি চীন সফরকালে ভারতের 7 সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টার একটি বক্তব্য এবং লালমনিরহাটে বিমান ঘাঁটি চীনের সহযোগিতায় সচল করার উদ্যোগ, এই দুটো বিষয়কে নিয়ে ট্রান্সশিপমেন্ট বাতিলের যোগসূত্র খুঁজছে ভারতের গণমাধ্যমগুলো। স্যার, আপনার কি মনে হয় যে এই দুটো বিষয় কতখানি প্রভাব ফেলেছে ট্রান্সশিপমেন্ট বাতিলের ক্ষেত্রে? ধন্যবাদ। এটা বলা মুশকিল যে ওই কারণে হয়েছে কিনা, কারণ ওটার একটা এভিডেন্স আমাদের, যেহেতু যারা ভারতের পলিসি মেকার্স যারা বসে এটা করেছে তারা ওই কারণে করেছে কিনা সেই তথ্য আমাদের এখনো আসেনি। তবে গবেষণায় এক সময় হয়তো স্বাভাবিকভাবে বার হয়ে আসবে, তাৎক্ষণিক এগুলো বার হয় না, এগুলো বার হতে সময় লাগে যে আসলে কোন আলোচনায় কি কারণে এই জিনিসটা হয়েছে। আপাতত যেটা দেখা দরকার সেটা হলো যে ইম্প্যাক্টটা কি। আমার মনে হয় কামরুজ্জামান সাহেবও যেটা বলেছেন, ফয়েজ সাহেবও যেটা বলেছেন, যে তাৎক্ষণিক কতগুলো জিনিস আমাদের খেয়াল রাখা দরকার, যে আসলে ক্ষতিটা কতখানি হবে এবং কিভাবে এটাকে সামাল দেওয়া যায়। এটা দুটো দিক আছে। একটা হলো লোকাল, একেবারে যারা ব্যবসায়ীরা তারা বলতে পারবেন, আমরা হয়তো তাত্ত্বিক একটা থিওরাইজ করতে পারবো, কিন্তু একেবারে যেই ব্যবসায়ী ব্যবসাটা করেন এবং ওই ট্রান্সশিপমেন্টের মাধ্যমে তার মালগুলি যান, তিনি আরো ভালো করে বলতে পারবেন যে খুব তাড়াতাড়ি সে পরিবর্তন করতে পারবে কিনা, তার একটা ক্ষতি হবে কিনা, সেই জায়গাটা আগে একটা হিসাব করা দরকার। এবং যেই ক্ষতিটা হয়, ক্ষতি হলে যেটা সবসময় বলা হয় যে এভরি ক্রাইসিস ইজ অ্যান অপরচুনিটি, এবং আমার মনে হয় ফয়েজ সাহেব ওটা বলতে চেষ্টা করেছিলেন যে এটা
হওয়ার ফলে হয়তো বিকল্প কতগুলো জিনিস হয়তো তৈরি হতেও পারে। এখন ওটার কতদিন লাগবে, কত সময় লাগবে, এই হিসাবটা আগে করা দরকার রাজনীতিকরণের আগে। মানে আমি জিওপলিটিক্স বা ভারতের সাথে বাংলাদেশের বর্তমান যে খারাপ অবস্থা এগুলো বলার আগে মূল জিনিসটা দেখা দরকার, যেই ব্যবসায়ীরা ব্যবসা করেন তার ক্ষতিটা কত হবে এবং কিভাবে তিনি ওই ক্ষতিটাকে সমাধান করতে পারবে। কারণ ওই ব্যবসার সাথে একজন মানুষ তো না, বেশ মানে বড় আকারে মানুষ জড়িত হতে পারে। কারণ যারা উৎপাদন করছেন, যারা ওটাকে নিয়ে যাচ্ছেন, তাদের একেবারে রীতিমতো কি বলা হয়, তাদের জীবিকার সাথে কিন্তু জড়িত, ওটাও খেয়াল রাখতে হবে। তো ওই জায়গাটা আমার মনে প্রথম হোমওয়ার্ক করা দরকার। এটা হলো একটা দিক। আর একটা যেটা খেয়াল রাখা দরকার, যে খুব তাড়াতাড়ি এটাকে সমাধান করা দরকার যেভাবেই হোক। কারণ হচ্ছে যেহেতু ব্যবসার দিকে এবং যেহেতু খবরটা ইতিমধ্যে আন্তর্জাতিকরণ হয়ে গেছে অলরেডি এবং আন্তর্জাতিক প্রেসে চলে এসেছে, নতুন যারা ইনভেস্টর তারা কিন্তু চিন্তিত হয়ে যাবেন স্বাভাবিকভাবে। তারা ভাবেন, তারা না জেনেই চিন্তিত হয়ে যাবেন যেটা কি হলো, এই জিনিসটা আবার কি হচ্ছে, কেন ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে গেল। কারণ বর্তমানে যারা ইনভেস্ট করতে চান তারা বড় মার্কেট নিয়ে ইনভেস্ট করেন, কিন্তু একেবারে ছোট মার্কেট নিয়ে কিন্তু অগ্রসর হন না। এবং সেখানে কিন্তু অনেক কাঁচামাল থেকে শুরু করে বিভিন্ন যেই লিঙ্কেজ যেসব ইন্ডাস্ট্রিজ থাকে প্রোডাকশনে, সেগুলো কিন্তু বিভিন্ন দেশ থেকে আসে। সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের কানেক্টিভিটির একটা কাঠামো তৈরি হয়। তো ওটা দেখা দরকার, যার জন্য আমার মনে হয় খুব তাড়াতাড়ি যদি সমাধান করা যায়। একটা হলো বিকল্প পথ দেখিয়ে যে হ্যাঁ যা কিছু হয়েছে সেটা, আর একটা হলো ভারতের সাথে নেগোসিয়েশন, যেই কেন এটা করা হলো, এর কারণটাকে সেটা যদি বার করা যায় এবং সেটার দিক থেকে যদি সমাধান করা যায়। কারণ আমি মনে করি যে খুব তাড়াতাড়ি আমাদের এই নতুন ইনভেস্টর যাদের নিয়ে একটা সামিটও হলো, তাদের দিকটা কিন্তু খেয়াল রাখা দরকার যে আমি কি মেসেজটা আমি দিচ্ছি। কারণ সেখানে যদি একটা নেগেটিভ মেসেজ স্বাভাবিকভাবে তুলবে, আমাদের মিডিয়া না তুললেও অন্য মিডিয়া হয়তো তুলবে, সেই জায়গায় আমার মনে হয় বড় আকারে খুব তাড়াতাড়ি অ্যাটেনশন দেওয়া দরকার। জি ডক্টর ইমতিয়াজ আহমেদ, আমরা আপনার কাছে ফিরবো। জনাব ফয়েজ আহমেদ, বিরতিতে যাওয়ার আগে খুব সংক্ষেপে আপনার কাছে একটি বিষয়ে মন্তব্য জানতে চাই। বিনিয়োগ সম্মেলন আজ শেষ হলো এবং এই বিনিয়োগ সম্মেলনের 4 দিনের মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। প্রথম দিনই ঘটেছিল ফিলিস্তিনের সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমাদের কাছে তথ্য অনুযায়ী প্রায় 6 জেলার 25টির মতো শোরুম দোকান ভাঙচুর হয়েছিল। তারপরে ট্রাম্পের যে শুল্ক আরোপ হয়েছিল সেটি আবার উইথড্র হয়ে গেল এই সময়ের মধ্যেই, এবং শেষ এই ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হলো। বিনিয়োগ সম্মেলনে এই যে অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলছিলেন যে বিনিয়োগকারীদের এক ধরনের দুশ্চিন্তার মধ্যে ফেলতে পারে, আপনি কি মনে করেন এই ঘটনাগুলো আসলে কতখানি সম্পৃক্ত হবে? ডেফিনেটলি স্যার যেটা বলেছেন এর বেশ লজিক্যাল কথাই বলেছেন। যে আপনি যদি খেয়াল করেন যে ধরুন ফিলিস্তিন ইস্যুতে যেটা বলছেন যে কিছু মানুষ হামলা করেছে, এটা তদন্ত হচ্ছে যে এটা পার্টিকুলারলি কোনো উদ্দেশ্য নিয়েই বিনিয়োগকারীদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্যই পরিকল্পিতভাবে করা হয়েছে কিনা সেটা তদন্ত হচ্ছে, সেটা তদন্তের আগে কিছু বলা যাবে না। একইভাবে আপনি যদি ভারতের এই যে ট্রান্সশিপমেন্ট, যেটার ইম্প্যাক্ট আসলে অনেক বড় নয় আমাদের ইকোনমিতে, কিন্তু যেটার নিউজটা স্যার যেটা বলছিলেন যে এটা যখন আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবরটা প্রকাশ হবে তখন একজন ইনভেস্টরের কাছে পটেনশিয়াল ইনভেস্টর বারবার চিন্তা করবে যে কেন, কারণ ইনভেস্ট যে করতে আসবে সে কিন্তু এখানে আমার বাংলাদেশের মানুষ তার প্রোডাক্ট কিনবে এই চিন্তা করে আসবে না। আমরা ফ্যাক্টরি রিলোকেট করার বিষয়ে সরকার উৎসাহী করছে বিদেশি বিনিয়োগকারীদেরকে, এবং সেটা বলা হচ্ছে যে এই অঞ্চল সহ সারা পৃথিবীর মার্কেট সে এখান থেকে ব্যবহার করার জন্য। সুতরাং একজন বিনিয়োগকারীর কাছে এটা একটা চিন্তার কারণ হতে পারে। হয়তো এই চিন্তার কারণ তার কতটুকু দূর করতে হবে, কিভাবে দূর করতে হবে, সে জায়গায় সরকারকে কাজ করতে হবে। এখন আপনার এখানে যেটা আমাদের যে মুশকিলটা আছে আপনি যদি শুরু থেকেই দেখেন, এই সরকার গঠন হওয়ার পর থেকেই দেখেন, প্রতিনিয়তই নানা ধরনের প্রতিবন্ধকতা কিন্তু নানান দিক থেকে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আপনি দেখেছেন যে যখন সরকার দায়িত্ব নেয় তারপর প্রচুর রাজপথে আন্দোলন হয়েছে। এর মধ্যে কিছু যে যৌক্তিক আন্দোলন আছে কোনো সন্দেহ নেই, মানুষ 17 বছর কোনো আন্দোলন করতে পারেনি, তারা যেমন যৌক্তিক দাবি নিয়ে এসেছে। অনেক সময় আমরা ছদ্মবেশে নানান আন্দোলনকারীদেরকেও আসতে দেখেছি, নানান রূপ ধারণ করেও আসতে দেখেছি। সুতরাং কোনটা যে আসলে পরিকল্পিত, কোনটা যে আমাদের বাংলাদেশের সম্ভাবনাকে থামিয়ে দেওয়ার জন্য করা হচ্ছে কিনা, সেই ধরনের এক ধরনের প্রশ্ন তো থাকেই। তো সেগুলি বিবেচনা রেখেই বাংলাদেশে যারা দায়িত্ব
পালন করছে বর্তমানে, যে বিভিন্ন ধরেন বিডা তার দায়িত্ব পালন করছে, কমার্স মিনিস্ট্রি বা ফরেন মিনিস্ট্রি, যারাই যেভাবে দায়িত্ব পালন করুক না কেন, প্রত্যেককেই আমাদেরকে এই চ্যালেঞ্জগুলি মাথায় নিয়েই কাজ করতে হয় যে আমরা যখনই যে কোনো বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের ভবিষ্যতের জন্য কোনো পদক্ষেপ নিচ্ছি, সেই সময় নানান ধরনের বাধা আসবে। এই বাধা তৈরি করার জন্য আপনি জানেন যে পতিত যে আওয়ামী লীগ সরকার, তারা যে তাদের বিশাল অর্থবিত্ত তারা যেটা বিদেশে পাচার করেছে, এবং প্রতিনিয়তই তারা কিন্তু সেটা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিনিয়োগ করছে। সুতরাং কোনো কিছুকে আসলে স্যারের যেই আশঙ্কার জায়গা বা স্যার যেটা বোঝাতে চেয়েছেন সে জায়গায় যদি বলি, কোনো কিছু তো উড়িয়ে দেওয়া যায় না, তবে আবার কোনো কিছু পুরোপুরি তদন্ত হওয়ার আগেও নিশ্চিত হয়ে বলা যায় না। তবে আমাদের একটা বেসিক বিষয় সেটা হচ্ছে আমরা এই জিনিসটা দেখে এখন অভ্যস্ত। যখনই আমরা সবার আগে বাংলাদেশ বলছি, যখনই আমরা বাংলাদেশের স্বার্থকে সবার আগে রাখার চেষ্টা করছি, সেই সময় কোনো কোনো গোষ্ঠী বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য প্রতিনিয়ত নানান ধরনের ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র মোকাবেলা শুধু সরকার নয়, বাংলাদেশের সামগ্রিকভাবে সকল দেশপ্রেমিক জনগণকে নিয়ে আসলে মোকাবেলা করতে হবে। আমরা একটা বিরতিতে যেতে চাই দর্শক। আড়াইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রের কথা হচ্ছে। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ফলে বাণিজ্যে কি ধরনের প্রভাব পড়তে পারে সেই বিষয়ে সময় হচ্ছে একটি বিরতির। ফিরছি, আরও আলোচনা হবে, সাথেই থাকুন দর্শক। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আড়াইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলো ভারত, বাণিজ্যে কি প্রভাব। আমরা আলোচনায় ফিরতে চাই। মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক ডক্টর কামরুজ্জামান কায়সার, আপনার মাধ্যমে ভারতের তৈরি পোশাক রপ্তানিকারকরা দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলের দাবি জানিয়ে আসছিল তাদের সরকারের কাছে। বস্ত্র খাতে বাংলাদেশ ও ভারতের যে প্রতিদ্বন্দ্বিতার বিষয়, সেটিকে সামনে এনে এরকম এই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে এমন মনে করেন কিনা? এটা অমূলক নয়। আমি বলবো এই জন্যে যে ভারতও কিন্তু আমাদের নিটওয়্যার শিল্পের বা তৈরি পোশাক শিল্পের অন্যতম প্রতিদ্বন্দ্বী। আপনারা জানেন যে বাংলাদেশ বর্তমানে ওয়ার্ল্ড মার্কেটে আপনার সেকেন্ড পজিশনে আছে নিটওয়্যার রপ্তানিতে। চায়নার পরই তাদের অবস্থান, আমাদের অবস্থান। তো এই অবস্থানটা আসলে আমাদের প্রতিবেশী বা আমাদের প্রতিযোগী দেশ হিসেবে ইন্ডিয়ার মতো একটা বড় দেশের তো খুব ভালো চোখে দেখার কথা নয়। তো সেই জন্যে তারা কিন্তু এই নিটওয়্যার শিল্পকে আরও প্রমোট করার জন্য আলাদা একটা নিট সিটি করেছে আপনার গুজরাটে, আহমেদাবাদে। তো সেখানে তাদের ওয়ান স্টপ সার্ভিস আছে। সেখানে তারা দেখতে চাচ্ছে যে কিভাবে বাংলাদেশকে একটু বিট করা যায়। তো এখানে আপনার শ্রমের বিষয়টা আসবে, আমাদের লেবার কস্ট কেমন আছে, বা আমাদের অন্যান্য কারিগরি সহায়তা, বা আমার অন্যান্য যে একটা পণ্য উৎপাদনের পিছনে যে খরচগুলো বা যেই ইয়েগুলো ওভারহেড কস্ট যেগুলো আছে, এগুলোকে যাচাই বাছাই করে একটা পয়েন্ট তারা পেয়েছে যে এখানে বাংলাদেশের যে পণ্য রপ্তানিতে কিন্তু কস্টিংটা অনেক বেশি হয়। চিটাং দিয়েই বলি, আর অন্য কোনো বন্দর বা বিমানবন্দর তো আরও বেশি হবেই। তো সেক্ষেত্রে আমরা যদি কলকাতা পোর্টকে ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের পণ্য ব্যয়ে কিছু সাশ্রয় হয়, যেটা আপনি আপনার প্রথম এপিসোডে বললেন যে প্রতি কেজিতে $2-3 মতো খরচ হয়। আর সেখানে আমাদের এখান থেকে আপনার রপ্তানি করতে গেলে $5-6 মতো খরচ হয় আর কি প্রতি কেজিতে, এই নিটওয়্যার শিল্পগুলি বা তৈরি পোশাক। তো এটা যদি এখন তারা ব্লক করে দেয়, তাহলে তো আমরা ওই সাশ্রয়ী মূল্যে রপ্তানি করার সুযোগটা আমাদের থাকবে না। সেক্ষেত্রে তখন কিন্তু বায়াররা ওই শিপমেন্টের এই কস্টটাও তো টোটাল কস্টের উপরে নির্ভর করে, সেটা তখন তারা বিকল্প হিসেবে ভারতকে বেছে নিবে। এটা হলো একটা ব্যবসায়িক একটা কৌশল। এই কৌশল সেটা আপনি আর আমিও যদি ভারতের অবস্থানে থাকতাম, হয়তো আমরা গ্রহণ করতাম। তো এটা হতেই পারে, এটা একটা বিষয়। তারপর হলো যে আমাদের কাঁচামাল আমাদের হাতে নেই। আমরা যে তুলাটা আপনার ইন্ডিয়া থেকে আনি, সেটা এনে আমরা এটা ফিনিশ করে তারপর আমরা রপ্তানি করি। তো সেক্ষেত্রে তারা দেখতে চাচ্ছে যে মানে আমাদের র মেটেরিয়াল নেই, বা আমাদের ধরেন আমরা ক্যাপিটাল মেশিনারিজ বা অন্যান্য কিছু না থাকার পরেও কেন আমরা ইন্ডিয়ার উপরে আছি। এই বিষয়গুলো, একটা বিষয় হলো এই ফ্রেট কস্টটা, তো এটা একটা থাকতে পারে। আর আরেকটা বিষয় হলো যে শ্রমের যে বিষয়টা আছে, তারা এমন একটা জায়গায় এখন নতুন করে এই তৈরি পোশাক শিল্পটাকে নিয়েছে, সেখানে কিন্তু মানে খুব একটা বেশি না। আমি যতটুকু জানি যে প্রায় $200 মতো মজুরি। আর আমাদের কিন্তু মোরলেস এখন কিন্তু আপনার $150 মতো এসে গেছে। এই জায়গায় যে গ্যাপটা, মাত্র $50 গ্যাপ, এটাকে তারা ফ্রেট কস্ট অ্যান্ড তাদের নিজস্ব কাঁচামাল এবং তাদের নিজস্ব প্রযুক্তি, এগুলো দিয়ে কিন্তু তারা পুষিয়ে আমাদের উপরে চলে যেতে পারবে। এটা হলো তাদের আরেকটা কৌশল। তো সব কিছু মিলিয়ে তারা ওভেন ইন্ডাস্ট্রিতে বা ডেনিমে, সোয়েটারে আমাদের চেয়ে এগিয়ে আছে ওয়ার্ল্ড মার্কেটে, শুধুমাত্র নিটে আমাদের চেয়ে পিছিয়ে আছে। তো এই পিছানোর ক্ষেত্রে যেটা তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েক বছর আগেও বলেছে যে বাংলাদেশ এত ছোট দেশ হয়ে আমাদের উপরে তাদের অবস্থান কেন। তো সেটার জন্যই তারা অনেক হোমওয়ার্ক করেছে। হোমওয়ার্কের একটা অংশ হলো এই ট্রান্সশিপমেন্টকে বন্ধ করে দেয়া।
আরও অন্যান্য অনেক কিছু প্রতিবন্ধকতা হয়তো থাকতে পারে, সেগুলো তারা খতিয়ে দেখবে। এটা একটা প্রতিযোগী ব্যবসায়ীদের ক্ষেত্রে এটা হতেই পারে। তো সেক্ষেত্রে আমাদের সক্ষমতা বাড়াতে হবে, আমরা আমাদের পরিবহন কস্ট কিভাবে কমানো যায় সেটা দেখতে হবে। একটা জিনিস আপনি মনে রাখবেন, ইন্ডিয়া থেকে যে পণ্যগুলো বাইরে যায়, যদি আপনার বিমানবন্দর দিয়ে যায়, তাদের সিভিল এভিয়েশন ঠিক করে দেয় আপনার সেখানকার কস্টটা কত হবে। আর আমাদের দেশে উল্টো, আমাদের দেশে এয়ারলাইন্সগুলো থাকে সীমিত। আমাদের এয়ারলাইন্সের কিন্তু পরিবহনের যে বিভিন্ন যে এয়ারলাইন্সের যে আমাদের সুবিধাগুলো, এগুলো কিন্তু খুব সীমিত, অল্প কয়টা এয়ারলাইন্স আমরা আপনার কাছে একটু সমাধানের পথগুলো নিয়ে পরে আপনার সাথে একটু আলোচনা করব। অনলাইন প্ল্যাটফর্ম জুমে আমাদের সাথে যুক্ত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। স্যার, আপনার কাছে আমরা একটু কূটনৈতিক শিষ্টাচার বা আন্তর্জাতিক সম্পর্কের জায়গায় জানতে চাচ্ছি যে ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভারত সাধারণ কূটনৈতিক প্রোটোকল ও শিষ্টাচার কতখানি অনুসরণ করেছে? কারণ আমাদের কাছে আসলে কোনো ধরনের আভাসই ছিল না। সেটা পলিসি মেকারসরা যারা আছেন তারা হয়তো আরো ভালো জানবেন যে এই ধরনের কোনো খবর আসছিল কিনা। আমাদের যেটা আমার একটা বড় ঘাটতি আছে সেটা হলো আমাদের ইন্টেলিজেন্সের একটা বড় ঘাটতি আছে। আমি কমার্শিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছি। কতগুলো জিনিস কিন্তু আগে থেকেই চিন্তা ভাবনা করা দরকার। আমি এক্সাম্পল হিসাবে বলছি, ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের যে একটা ট্যারিফের যে একটা হবে, ধাক্কা আসবে, এটা মানে আমি মনে করি তার ইলেকশন ক্যাম্পেইন যারা বড় আকারে যারা শুনছিল, এবং আমি ব্যক্তিগতভাবেই বলতে পারি খোলাখুলিভাবে কিন্তু বলছিল এই ট্যারিফের বিষয়ে, এবং কিভাবে তার মতে কিভাবে পৃথিবী রিস্ট্রাকচার করা দরকার। অন্য কথায় আমরা কিন্তু 6 থেকে 8 মাস এমনি পেয়ে গিয়েছিলাম। এখন কথা হচ্ছে যে আমাদের পলিসি মেকারসরা সেই হোমওয়ার্কটা করেছিল কিনা, যে এই ধরনের যদি ট্যারিফ আসে তাহলে আমি কি কি করব। কারণ মনে রাখতে হবে যে প্রত্যেকটা ক্রাইসিসের মধ্যে কিন্তু একটা অপরচুনিটি আসে, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে। ক্রাইসিস যে হবে ডোনাল্ড ট্রাম্প আসলে এটা না জানার কোনো কারণ ছিল না, এবং ট্রাম্প যে আসবে ক্ষমতায় সেটাও না জানার কথা না। বিশেষ করে যখন থেকে কমলা হ্যারিস আসলো তখন আরো বোঝা গেল যে সম্ভব না কোনোভাবেই কমলা হ্যারিসের জেতা। তো হোমওয়ার্কটা তখন থেকেই যদি করা হতো, তখন থেকেই যদি রিপাবলিকানের সাথে লিঙ্কেজটা করা যেত ইত্যাদি, তাহলে বোঝা যেত ইত্যাদি। ঠিক একইভাবে আমার মনে হয় যেহেতু ভারতের সাথে বোঝাই যাচ্ছে যে বিভিন্ন ধরনের তার দিক থেকে তার জাতীয় স্বার্থ হতে পারে, রাজনৈতিক স্বার্থ হতে পারে, সেগুলো আসবে। এখন আমি আগে থেকে যদি এগুলো না বসে গবেষণা না করে যদি বসে থাকি এবং সবসময় যদি রিয়াক্টিভ হয়, তাহলে তার আমি সবসময় পিছিয়ে থাকবো। আমাকে আগে থেকেই চিন্তা করতে হবে যে এটা হলে কি হবে, ওটা হলে কি হবে, এই কাজটা কিন্তু করা দরকার। এবং এটা বড় আকারে আমি মনে করি কমার্শিয়াল ইন্টেলিজেন্সের একটা বিশাল কাজ, এবং এখানে কি বলা হয় গবেষণা একটা বড় বিষয়। এটা যদি না করে আমি বসে থাকি তাহলে কিন্তু হবে না। যার জন্য আমি মনে করি যে এটাও একটা ওয়েক আপ কল। বোঝা গেল যে এরকম আরো আগামীতে আরো আসতে পারে, এবং কোথায় কোথায় আসতে পারে, কি করণীয়, কোন জায়গায় আমরা একটা বাড়তি সুবিধা নিতে পারি, এইগুলো আগে থেকে যদি করা থাকে তাহলে আমার মনে হয় না যে এরকম যখন স্টেপ নেয় কোনো একটা দেশ, তখন ওই যেই ঝুঁকিতে, যেই ট্র্যাপের মধ্যে আমরা মনে করছি এবং যেই ভয় ভীতির মধ্যে থাকি, কারণ যত বেশি ভয় ভীতি ইত্যাদি থাকবে তত কিন্তু ইনভেস্টার্সরা, মনে রাখতে হবে ডোমেস্টিক যারা ইনভেস্টার্স আছে তারাও কিন্তু পিছপা হয়ে যাবে, আবার ইন্টারন্যাশনাল যে ইনভেস্টাররা তারাও কিন্তু পিছপা হয়ে যাবে। সেইখানে আমার মনে হয় বড় আকারে করণীয় আমাদের অনেক কিছু আছে। জি, অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ স্যার, আমরা আবারও আপনার কাছে ফিরবো। একটু যেতে চাই প্রধান উপদেষ্টা জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ আপনার কাছে। এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল সংক্রান্ত ভারতের যে সিদ্ধান্তটি দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘমেয়াদে কোনো প্রভাব ফেলবে কিনা, নেতিবাচক ফেললে কতখানি ফেলতে পারে? জি দেখুন, এখানে কূটনৈতিক সম্পর্কের জায়গায় যদি আপনি বলেন, তো কূটনৈতিক সম্পর্কে প্রভাব পড়বে কি পড়বে না তার চেয়ে বড় বিষয় হচ্ছে এখানে একটা কূটনৈতিক অ্যাসাইনমেন্ট তো বাড়লো।
আপনাকে এই এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য, যেটা আমরা শুরু থেকে বলছিলাম, স্যারও বলছিলেন, যেটা হচ্ছে আমরা একদিকে যেমন আমাদের সক্ষমতা বাড়ানোর দিকে জোর দিতে হবে, আরেকদিকে ইন্ডিয়ার সঙ্গে একটা সলিউশনের একটা পথ বের করতে হবে। এটা একটা কূটনৈতিক অ্যাসাইনমেন্ট বাড়লো। এখন হতে পারে এটার কারণে তাদের সঙ্গে আমাদের এই অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করতে গিয়ে কূটনৈতিক সম্পর্ক আরও ভালো হতে পারে, খারাপ হতে পারে, সেটা সময় বলে দেবে কি হয়। কিন্তু আমি যদি মাঝখানে একটু আপনাকে, আপনার অবশ্যই মনে আছে আপনিও সফর সঙ্গী ছিলেন, যে বিমস্টেকে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে এবং এটি নিয়ে বেশ ইতিবাচক একটি কথা হয়েছে সারা বিশ্বব্যাপী, ভারতেও বাংলাদেশও দুই ভূখণ্ডেই। সেই পরিস্থিতির পর হঠাৎ করে আসলে এই ধরনের সিদ্ধান্ত, কূটনৈতিক সম্পর্ক কিছুটাই কি নেতিবাচক প্রভাব ফেললো না? এটা আমি আসলে, আপনি যেভাবে বলছেন এটা আমি সেভাবে দেখছি না। আমাদের বাংলাদেশ এমন একটা অবস্থানে আছে, বাংলাদেশের জন্য চীন দরকার, ভারতও দরকার। বাংলাদেশের কারোর শুধুমাত্র এককভাবে চীন অথবা ভারতের উপর বা ইউএসের উপরে বা ইউরোপিয়ান ইউনিয়নের কারোর উপরে নির্ভর হয়ে থাকার কোনো সুযোগ নেই। আমাদের এখানে ব্যবসায়িক সম্পর্কগুলি ব্যবসায়িক জায়গায়, সে জায়গায় আপনি আমাদের চীনের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে সম্ভাবনার জায়গাটা অনেক বড়। ধরুন আপনাকে একটা এক্সাম্পল দিই, যেমন আপনি কথাটা বলছিলেন যে প্রফেসর ইউনুস যে কমেন্ট করেছে যে ভারতের 7 সিস্টার নিয়ে, সেটা নিয়ে ভারতীয় গণমাধ্যমে অনেক রকম আলাপ আলোচনা আমরা দেখেছি। যে আপনিও যখন প্রশ্নটা করছিলেন স্যারকে 7 সিস্টার নিয়ে কমেন্টটা কি, হোয়াট ইজ দ্য কমেন্টসটা তো হচ্ছে যে আমার এখানে বাণিজ্যিক সম্পর্কের ব্যাপার, এটা একটা সম্ভাবনার জায়গা। ভারতের 7 সিস্টার যদি উপকৃত হয় ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে, সেটা তো ভারতেরই উপকার। সুতরাং এখানে এইটাকে মানে ভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে যেভাবে একটা পরিস্থিতি দাঁড় করানোর চেষ্টা হয়, সেটা একটা অপচেষ্টা আসলে। এখন আপনি 5 আগস্টের পর থেকে ভারতে বাংলাদেশে প্রচুর মানুষ চিকিৎসা নিতে যেত, ভারতে বাংলাদেশের প্রচুর মানুষ ভিজিট করতে যেত, ব্যবসায়িক কাজে যেত, ফর্মাল ইনফর্মাল প্রচুর বাণিজ্যিক সম্পর্ক ছিল ভারতের সঙ্গে ছিল। এখন যে সেটা হচ্ছে না, এতে ধরুন আমি ধরে নিলাম বাংলাদেশের একটা অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে, ধরে নিলাম ভারতের কি ক্ষতি হচ্ছে না? ভারতের ব্যবসায়ীরা কি তাতে ক্ষুব্ধ নয়? সুতরাং দুই দেশের স্বার্থ, দুই দেশের মর্যাদা, এই জায়গাগুলিকে সামনে আনতেই হবে। যদি যে কারণে আমি বলছি বারবার, যেটা প্রফেসর ইউনুস বলেছেন যে আপনি ভারতের মানচিত্র আঁকা সম্ভব নয় বাংলাদেশের মানচিত্র আঁকা ছাড়া। এত ক্লোজ নেইবারের সঙ্গে আপনি লং রান একটা খারাপ সম্পর্কে রেখে এগোতে পারবেন না। সুতরাং আপনি এখন চিকিৎসার কারণে যে বিকল্প তৈরি হচ্ছে, চায়নার কুনমিংয়ে আমাদের এখন যে চিকিৎসা সেবা বাংলাদেশের জন্য সেখানে একটা বড় দ্বার উন্মুক্ত হতে যাচ্ছে। এখন বাংলাদেশ সরকার কি চাচ্ছে? বাংলাদেশ সরকার চাচ্ছে চীনে আমাদের জন্য হসপিটালগুলি ডেডিকেট করা হয়েছে, 2টি হসপিটালে, সেখানে বিশাল আয়োজন, একটা মানে 4000 বেডের হসপিটাল। সেখানে আমাদের এখান থেকে কিন্তু আপনি যদি ফ্লাইটে বলেন 2 ঘন্টার দূরত্বে, তো সেখানে ওরা যেমন আমাদের জন্য এখন ভারত চিকিৎসার জায়গাটা বন্ধ করে দিচ্ছে, মানুষ কিন্তু তার বিকল্প পথ খুঁজে নিবেই, যার দরকার সে খুঁজে নিবেই। সুতরাং সেই জায়গাটা যেমন হচ্ছে, আরেকটা হচ্ছে এইটা কিন্তু একই সঙ্গে ভারতের উপরে চাপ তো সৃষ্টি করবেই। সে যখন দেখবে যে আমার এখানে যে বাণিজ্যটা হতো এই সেক্টর থেকে, সেটা এখন অন্য জায়গায় চলে যাচ্ছে। সুতরাং আপনি যত যাই বলেন, আপনি প্রকাশ্যের সম্পর্কের যেরকম অবস্থায় দেখেন না কেন, দুই দেশ তার নিজ নিজ স্বার্থে, নিজ নিজ সক্ষমতা দিয়ে যেটা যেটা প্রয়োজন সেই জায়গায় আসতেই হবে। সেটা এখানে যেমন বাংলাদেশের স্বার্থ জড়িত রয়েছে ভারতের সঙ্গে, ভারতেরও স্বার্থ জড়িত রয়েছে বাংলাদেশের সঙ্গে। আপনি মুশকিলটা হচ্ছে অন্য জায়গায়, মুশকিলটা হচ্ছে যে এখানে একটা ইগোয়েস্টিক ব্যাপার সম্ভবত আছে, যেটা আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগের মতো একটি দলকে ভারত বা শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে এটা আসলে তাদের নিজেদের যে গলার কাঁটায় পরিণত হয়েছে, এটা নানান ব্যারোমিটার দিয়ে কিন্তু এটা সামনে চলে আসে। আপনি শুধু যদি সুনির্দিষ্টভাবে আমরা শেখ হাসিনার কথা বলি, শেখ হাসিনা তো জাতিসংঘ স্বীকৃত খুনি, এবং 5 তারিখের পর থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর সে এখনো মাঝে মাঝে ভার্চুয়াল মাধ্যমে যে সমস্ত মানে আপনার বক্তব্য দেয়, সেখানে তার এখনো প্রতিনিয়ত সে খুনের হুমকি দেয়। আপনারা যদি শুনে থাকেন, প্রতিনিয়ত প্রতিশোধের হুমকি দেয়। সে 200-250 জন মারার এখনো তার বৈধতা রয়েছে, এই ধরনের বক্তব্য দেয়। তার মানে কি, সে ইটসেলফ শেখ হাসিনা একটা ডেঞ্জারাস এলিমেন্টে পরিণত হয়েছে। এরকম একটা এলিমেন্ট ভারত নিজেদের জন্য রেখে দেওয়া, এটা তাদের জন্য একটা হুমকি। সুতরাং এই জায়গাগুলিতে আমাদেরকে মীমাংসার মধ্যে আসতেই হবে। শুধুমাত্র শেখ হাসিনাকে ওখানে রাখা, শুধুমাত্র আওয়ামী লীগকে নিয়ে চিন্তা, সেটার মধ্যে ভারত বাংলাদেশের সম্পর্ক আটকে থাকতে পারে না। ভারত বাংলাদেশের সম্পর্কটা অনেক অনেক গভীর। কোন জায়গা থেকে গভীর? এখানে আমাদের কালচারাল সম্পর্ক রয়েছে ভারতের সঙ্গে, আমাদের ভারতের সঙ্গে আমাদের বাণিজ্যের সম্পর্ক দীর্ঘদিনের। ভারতের সঙ্গে আমরা যে পরিমাণ বর্ডার শেয়ার করি, এটা একটা লার্জেস্ট অবস্থা।
সুতরাং এই জায়গাগুলিতে আপনাকে দুই পক্ষ থেকেই একটা সমাধান হবেই। এগুলি কূটনীতিতে কোনটা কখন কিভাবে প্রভাব ফেলবে এবং কোন ঘটনার মধ্যে দিয়ে আমাদের সম্পর্কটা খুব স্বাভাবিক জায়গায় আসবে। ধরুন আপনি তো প্রফেসর ইউনূসের সঙ্গে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের যে মিটিং, সেই মিটিংয়ের আগে অনেক কথা হচ্ছিল, আবার মিটিংয়ের পরও এরকম অনেকের প্রত্যাশা তৈরি হয়েছে এই মিটিংয়ের মধ্যে দিয়ে সব সমস্যার সমাধান হয়ে যাবে। মিটিং হবে না এরকম যেমন একটা ব্যাপার মানুষের মধ্যে, একটা অংশের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল যে এই মিটিং করবেই না, আবার এই মিটিং করলে মানে মানে ভাবটা দেখি এরকম যে এই মিটিং হওয়ার পরে নরেন্দ্র মোদী প্রফেসর ইউনূসকে বলে দিবেন যে আপনি এখনই গিয়ে রিজাইন করেন, শেখ হাসিনাকে তার সসম্মানে আবার ফেরত নিয়ে আসেন, এরকম মনোভাব যেমন ছিল। আবার এই মনোভাবও সত্য নয় যে ওই এক মিটিংয়ের মধ্য দিয়েই আমাদের দুই দেশের যেই সংকটটা তৈরি হয়েছে, বিশেষ করে ভয়াবহ গণমাধ্যম, ভারতের গণমাধ্যমগুলিতে যে বাংলাদেশকে নিয়ে যে ধরনের নেতিবাচক প্রচারণা, মিথ্যা প্রচারণা, এই প্রচারণার ফলে ভারতের অথরিটির মধ্যে কিন্তু এক ধরনের প্রভাব তৈরি করেছে। সুতরাং এই যে প্রভাবটা তৈরি হওয়া, এটা প্রশমন হতে হতে একটা সময় প্রয়োজন। আমাদের ধারণা এই সময়ের মধ্য দিয়ে আমাদের অবস্থাটার একটা বরফ গলে যাবে। আমরা একটু বিরতিতে যেতে চাই দর্শক। আরআইসি লিস্টেন জনতন্ত্র গণতন্ত্রের সময় হচ্ছে আরও একটি বিরতির, ফিরছি, আরও আলোচনা হবে, সাথেই থাকুন দর্শক। বিরতির পর আবারও আমন্ত্রণ আরআইসি লিস্টেল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আলোচনা হচ্ছে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলো ভারত, বাণিজ্যে কি প্রভাব, এই বিষয়ে আমরা আলোচনায় ফিরতে চাই। মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক ডক্টর কামরুজ্জামান কায়সার, আপনার মাধ্যমে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম একটু শেষ দিকে আসতে চাচ্ছি। পণ্য সরবরাহের বিকল্প হিসেবে একটি পথ কমে গেছে, এটি সত্য, এবং রপ্তানি সক্ষমতা কিছুটা হলেও সংকুচিত হয়েছে। এই যে একটি বিকল্প পথ কমে যাওয়া এবং সক্ষমতা কিছুটা সংকুচিত হয়ে যাওয়া, একজন ব্যবসায়ী হিসেবে আপনি আসলে কি কি পর্যবেক্ষণ দিবেন, পরামর্শ দিবেন, উত্তরণের উপায় হিসেবে যদি জানান। ধন্যবাদ আপনাকে। আমাদের যে নিজস্ব যে পোর্ট আছে, এই পোর্টগুলোর কানেক্টিভিটি এবং তাদের সক্ষমতা বাড়াতে হবে, এটার কোনো বিকল্প নেই। আমাদের থার্ড টার্মিনাল খুব, কিন্তু এই যে কার্গো হ্যান্ডলিং, এই অভিযোগ তো দীর্ঘ সময়, লম্বা সময়, বছরের পর বছর, এটির কোনো সমাধান তো হয়নি। এটা আপনিও জানেন, আমরাও জানি যে বিষয়টা হলো যে আমাদের যে বর্তমানে যে কার্গোটা আছে ঢাকা বিমানবন্দরে, সেখানে খুবই কম স্পেস, অনেক ইম্পোর্টেড গুডস আপনি দেখবেন বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এই যে এখন ঝড় বৃষ্টি, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগও কিন্তু সেগুলোর মান নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু আসলে কাম্য নয়। কিছু এমন সেন্সিটিভ কিছু ইম্পোর্টেড গুডস আছে যে মেডিকেল ইনস্ট্রুমেন্ট এবং কিছু মানে খুবই সেন্সিটিভ কিছু প্রোডাক্ট, এগুলো কিন্তু বাইরে খোলা আকাশের নিচে পড়ে আছে। তো এইটা তো খুব সহজেই কার্গোর যে কি বলে পরিধি, এটা তো বাড়ানো যায়। আর কাস্টমস ছাড় নিয়েও তো আপনাদের একটি লম্বা সময়ের অভিযোগ আছে, ধীরগতির একটি ব্যাপার রয়েছে সে জায়গায়। জি জি, এখানে তারপর আপনার যে ছাড় করার জন্য অল্প সময় দেয়া হয়, দেখা যায় যে আমাদের ডকুমেন্টেশন তৈরি করতে করতে দেখা গেল যে তাদের যে একটা গ্রেস পিরিয়ড 3 দিনের, আমাদের হয়তো 1 সপ্তাহ বেশি লেগে যায়। তো সেখানে কিন্তু আমরা প্যানালাইজড হই। তো এগুলো কিন্তু, এই নীতি সহায়তাগুলো কিন্তু আরও সহজ করতে হবে। তার পাশাপাশি যে থার্ড টার্মিনালের কথা ফয়েজ ভাই যেটা বললেন আর কি, যে এটার কাজ তো আমরা যতটুকু জানি যে 95% কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এখন এটা ওপেন করার একটা বিষয়। এখন শোনা যাচ্ছে যে পলিটিক্যাল গভর্নমেন্ট পাওয়ারে আসলে তারা এটা চালু করবে। তো পলিটিক্যাল গভর্নমেন্ট কবে আসবে সেটা তো আমরা সঠিকভাবে এখন বলতে পারছি না, যদিও আশা করব যে সেটা হয়তো এই বছর বা আগামী বছরের মধ্যে আমরা পেয়ে যাব। কিন্তু সেটা বড় কথা নয়, সেটা তো দেশের স্বার্থে, সেটা পলিটিক্যাল গভর্নমেন্ট হোক আর ইন্টারিম গভর্নমেন্ট হোক, এটা যত দ্রুত থার্ড টার্মিনাল করলে পরে থার্ড টার্মিনালের যে কার্গো হ্যান্ডলিং যে এরিয়াটা, এটা অনেক বড় পুরনো জায়গার চেয়ে, এটা করা যেতে পারে। তারপর আপনার যে ডিপ সি পোর্ট চালু করা উচিত আমাদের। এটা মাতারবাড়িতে কাজ হচ্ছে, পায়রা বন্দরে তো কাজ হলেও সেটা নাকি খুব একটা কার্যকরী নয়, কিন্তু মাতারবাড়িটা কিন্তু খুবই ইফেক্টিভ ছিল জাপানিজ অর্থায়নে যেটা হয়েছে আর কি। তারপর পণ্য পরিবহন, সেটা হ্রাস করা উচিত। পণ্য পরিবহনের যে ভাড়াটা, এটা অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় কিন্তু অনেক বেশি আমাদের, এটাকে কেন, এবং ওপেন কেরিয়ারগুলোকে উন্মুক্ত করে দেওয়া উচিত। আমাদের এখানে 2-3টা বিদেশি বিমান বা এয়ারলাইন্স দিয়ে আমরা যেটা আমরা এক্সপোর্ট করি, সেটাকে আমরা উন্মুক্ত করে দিই না কেন, এই বিষয়টা। আর বিদেশি বিনিয়োগ বাড়ানোর বিষয়টা দেখতে হবে, বন্দর ভিত্তিক এফডিআই আনতে হবে, এটা হলো আমার একটা প্রত্যাশা। জি, ধন্যবাদ কামরুজ্জামান কায়সার। আমরা একটু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ আপনার কাছে যেতে চাই। আমরা আলোচনা শেষ দিকে চলে এসেছি। প্রতিবেশী দুই দেশের সম্পর্ক বহুমাত্রিক করার যে প্রচেষ্টা কয়েক দশক ধরে চলছে, কূটনৈতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বাণিজ্য সম্পর্ক বাড়ানো একটি সবচেয়ে বড় উপায় বলা যায়। কিন্তু ভারতের এই ধরনের সিদ্ধান্ত বা এই ধরনের বাণিজ্য বাধা দুই প্রতিবেশী দেশের বহুমাত্রিক সম্পর্ক উন্নত করার উদ্যোগে ছেদ ফেললো কিনা স্যার? কিছুটা ইম্প্যাক্ট তো হচ্ছেই, কোনো সন্দেহ নেই। তবে আমার কাছে মনে হয় সবসময় যে
ওটাকে নিয়ে বসে থাকলে তো আর চলবে না। দেখা দরকার যে কোন কোন সেক্টরে নেগেটিভ চিন্তা ভাবনা হচ্ছে, এবং যত বেশি যে সেক্টরে নেগেটিভ চিন্তা ভাবনা হচ্ছে তাদের ইন্টারাকশনটা বাড়ানো। আমি ধরে নেই, আমরা ভালো করে জানি যে ভারতের মিডিয়ার মধ্যে প্রচন্ড একটা নেগেটিভ কাঠামো তৈরি হয়েছে বাংলাদেশের ব্যাপারে। তো সেটা যদি হয়ে থাকে, আমার মনে হয় যে মিডিয়া পার্সোনালিটি যারা আছেন তাদের সরাসরি, এখন যেহেতু টেকনোলজিও আছে, এখানে ইন পার্সন হওয়ারও দরকার নেই, প্রতিদিনই না হলেও প্রতি সপ্তাহে মানে ইন্টারাকশনটা বাড়ানো দরকার, যে আসলে কোন নিউজটা কেন দেওয়া হচ্ছে, এর ভিত্তিটা কি ইত্যাদি। ঠিক একইভাবে ব্যবসায়ীদের মধ্যে ইন্টারাকশন, এখন তো যে টেকনোলজি আছে আমার তো ওখানে যে দরকার নেই। এই যত বেশি আমি ইন্টারাকশনটা বাড়াতে পারবো তত বেশি যেই জায়গায় সমতার কথা বলা হচ্ছে, কারণ যেখানে ঝামেলাটা হয়েছে, আমার মনে হয় ফয়েজ সাহেব এটা বলতে চেষ্টা করেছিলেন, ঝামেলাটা কোথায় হয়েছে? ঝামেলাটা মূলত হয়েছে যে বাংলাদেশের বড় আকারেই জনগণ ভালো করেই তারা যেই জিনিসটা সামনে এনেছেন যে সম্পর্কের মধ্যে একতরফা হয়ে গিয়েছে বা একটা দলের সাথে সম্পর্ক হয়েছিল, সেখানে বড় আকারেই যেন জনগণের মধ্যে যেন সম্পর্কটা হয় এবং ভারসাম্য যেন তৈরি হয়। এখন এটা করতে গেলে আমি যদি ইন্টারাকশনটা যদি না বাড়াতে পারি, আমি না বুঝাতে পারি যে কোন জায়গায় আমার কোন এগ্রিমেন্ট, আমি এটাও বলেছিলাম অনেক জায়গায় যে যেসব এগ্রিমেন্ট হয়েছে সেগুলো দেখা দরকার যে কোন জায়গায় কোন ক্লজে এটা একতরফা হয়েছে, তাহলে আমরা বড় আকারেই কিন্তু ওটাকে নিয়ে সামনে বলতে পারি যে এটা একতরফা হয়েছে, আমাদের মনে হচ্ছে এটা ঠিক করার এই কাজটা কিন্তু করা দরকার, একেবারে অবজেক্টিভলি করা দরকার। তো আমার মনে হয় করণীয় অনেক কিছু আছে, যত তাড়াতাড়ি এই জিনিসটা অ্যাড্রেস করা যায়। এই ক্রাইসিস যেটা বললাম যে প্রত্যেকটা ক্রাইসিসই কিন্তু একটা অপরচুনিটি, সেই জায়গায় আমার মনে হয় অ্যাটেনশন দিলে আমি মনে করি যে বর্তমান যে সমস্যা যেটা মনে হচ্ছে সেটাকে পার করা যাবে। জি, অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে ধন্যবাদ। প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, আপনার মাধ্যমে আলোচনা শেষ করব। ব্যবসায়ীদের আকাঙ্ক্ষা শুনলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের কথা শুনলেন, কূটনৈতিক উদ্যোগ শুরু করার কথা বলছেন ব্যবসায়ী, আন্তর্জাতিক বিশ্লেষক, অর্থনীতিবিদরা। কি ধরনের তৎপরতা আসলে আপনারা শুরু করবেন বা করেছেন? জি, আমি দুজনের বক্তব্যেই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমার জন্য বলা সহজ এই কারণে যে ওনারা দুজনেই যা চাচ্ছেন খুবই ইতিবাচক দিক হচ্ছে এই কার্যক্রমগুলি শুরু হয়েছে। আপনি আমাদের একটা বড়, আপনি যত যাই বলেন, আপনার যদিও এখন একদম বিশ্বায়নের সময়, সারা দুনিয়া কেউ কারো কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার যেমন সুযোগ নেই, তেমনি আপনি আপনার ক্যাপাসিটিকে না বাড়িয়ে আপনি শুধু অন্যের উপর নির্ভর করে আপনি ব্যবসা করবেন, এটা হবে না আসলে। সুতরাং আমাদের এখানে বন্দরে, আমাদের কার্গো হ্যান্ডেলিং, এই জায়গাগুলিতে যে মৌলিক সমস্যাগুলি, এই সমস্যা মানে অর্থাৎ আমাদের এখানে না বিনিয়োগ বান্ধব একটা পরিবেশ তৈরির ক্ষেত্রে একটা রাজনৈতিক বড় বাধা ছিল দীর্ঘদিন। সেই বাধাটি দূর করে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করার জন্য আমাদের খুব ইতিবাচক দিক হচ্ছে আমাদের বন্দরগুলি ম্যানেজমেন্টের জন্য আমাদের পৃথিবীর সেরা সেরা যে সমস্ত প্রতিষ্ঠান আছে সারা দুনিয়ায় বন্দর ম্যানেজমেন্ট করে, তারা এখানে আগ্রহ দেখাচ্ছে, তারা আসছে। আমাদের বন্দর ম্যানেজমেন্টের চিত্রটাই পাল্টে যাবে। আর বন্দরে যে সময়ের কথা বলছিলেন, সময়ক্ষেপণ, এই অনেকটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে ইতিমধ্যে। আপনারা যদি একটু খোঁজখবর নেন জানতে পারবেন এটাতে আরও ব্যাপক পরিবর্তন আসবে। এই পরিবর্তনগুলির মধ্যে ব্যবসায়ীদের জন্য যে সমস্ত জায়গায় বাধাগুলি আছে, এই বাধাগুলি দূর করে আমাদের সক্ষমতা বাড়ানো, সে জায়গায় সরকার খুব সিরিয়াসলি কাজ শুরু করেছে। আপনারা সাম্প্রতিক সময়ে দেখেছেন যে আমাদের বিডা কী ধরনের কার্যক্রম করছে। আমাদের বিনিয়োগ বান্ধব একটা পরিবেশ করার জন্য যা যা করণীয়, ব্যবসায়ীদের সমস্যাটাকে প্রায়োরিটি দিয়ে এবং বিভিন্ন দপ্তরে যে দৌড়াদৌড়ির প্রবণতা একটা বিষয় সমাধানের জন্য, এই সবগুলিকে এক জায়গায় এক আমব্রেলার নিচে নিয়ে এসে সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে। সুতরাং আরেকটা কথা যে বলছিলেন উনি, যে নীতি সহায়তা, আমাদের নীতি সহায়তার একটা ইতিবাচক দিক হচ্ছে ব্যবসা বান্ধব নীতি, যে সমস্ত সমস্যাগুলি আছে সেগুলি সমাধানের যে উদ্যোগ নেওয়া হয়েছে, এগুলিতে আমাদের সকল রাজনৈতিক দলেরও সম্মতি রয়েছে। সুতরাং আমরা একটা ইতিবাচক সমাধানের দিকে যাচ্ছি, আমরা এই সমস্ত জায়গায় নিজেদের ব্যাপক সক্ষমতা অর্জন করার দিকে যাচ্ছি। আশা করি একটা চমৎকার বিনিয়োগ বান্ধব বাংলাদেশ খুব দ্রুতই আমরা পাবো। জি, যারা ফয়েজ আহমেদ, ডক্টর কামারুজ্জামান কায়সার এবং অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের জনতন্ত্র গণতন্ত্রে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন বিবেচনায় পরিবর্তিত বাংলাদেশের ক্ষেত্রে বৃহৎ প্রতিবেশী ভারত নতুন ভাবনার পথে হাঁটবে, সেই পথে ভারতকে নিয়ে আসতে কার্যকর কূটনৈতিক তৎপরতা চালাবে বাংলাদেশ, সে প্রত্যাশা শেষ করছি আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।